আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্রি গ্রাফিক ডিজাইন ফর বিগিনার্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে মূলত আমাদের প্র্যাকটিক্যাল অংশটা শুরু হতে যাচ্ছে। তো আমরা যেমনটা বলেছিলাম, আমরা প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে শুরু করব। আজকে আমরা জানবো অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে আমরা একটা নতুন ফাইল তৈরি করতে পারি, সেভ করতে পারি, ক্লোজ করতে পারি। চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি কোম্পানির একটি জনপ্রিয় সফটওয়্যার। এটা মূলত ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। সাধারণত আমরা ডিজাইনাররা পেন রিলেটেড ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এখানে আমরা যে কোনো ডিজাইন করলে সেটাকে আমরা যত খুশি বড় বা ছোট করতে পারবো। এটার রেজুলেশন কখনোই নষ্ট হবে না, যার ফলে আমরা কোনো একটা ডিজাইন করলাম, যেমন ধরুন আমি লোগোর কথা যদি বলি, আমরা একটা লোগো যখন ডিজাইন করি, হয়তো কোনো একটা ছোট্ট আর্টবোর্ড নিয়ে সেখানে ডিজাইনটা করি, কিন্তু এই লোগোটা কিন্তু প্রয়োজনের সাপেক্ষে বিভিন্ন সাইজে আমাদের প্রিন্ট করতে হয়। এটা হতে পারে বিজনেস কার্ডে, একটা ফ্লায়ারে, একটা ব্রোশারে, একটা বিলবোর্ডে, অথবা একটা গাড়িতে, একটা বিল্ডিং এ বা জাহাজে, প্লেনে। তাহলে দেখুন আমাদের প্রয়োজনের সাপেক্ষে কিন্তু লোগোটাকে বিভিন্ন আকৃতির সাথে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এখন যদি আমাদের ডিজাইনটা জুম করার সাথে সাথে ফেটে যেত, তাহলে লোগোর যে বৈশিষ্ট্যটা ছিল, আকৃতিটা যে ছিল, সেটা কিন্তু কখনোই আর থাকবে না। তো এই সমস্যার সমাধান হিসাবেই মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। আমরা চাইলে আমাদের ডিজাইনটাকে যত খুশি বড় করতে পারি, কিন্তু এটার বৈশিষ্ট্য সবসময় অক্ষুণ্ণ থাকবে। তো আশা করি আপনারা ইলাস্ট্রেটর সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গিয়েছেন। আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার কম্পিউটারে ওপেন করবেন, তো আপনি এরকম একটা হোম স্ক্রিন দেখতে পারবেন, যদি আপনার আপডেট ভার্সনের ইলাস্ট্রেটর থেকে থাকে। আর যদি ওল্ড ভার্সন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি ইলাস্ট্রেটর ইন্টারফেসটা দেখতে পারবেন। তো এই হোম স্ক্রিনের জন্য খুব একটা তফাৎ নেই, আপনি চাইলে আপডেট ভার্সনে এটাকে বন্ধ রেখেও কাজ করতে পারেন। তো আমাদের এই ইলাস্ট্রেটরে কাজ করতে হলে প্রথমে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। আমরা যে ডিজাইনটা করব, এটা আসলে কোন সাইজে ডিজাইন করতে হবে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারি। তো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম ফাইল মেনুতে ক্লিক করব। তো উপরে দেখুন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এই ধরনের অনেকগুলো মেনু রয়েছে। তো এই অংশটাকে বলা হয় মেনু বার। আমরা চাইলে নিউ ফাইলে ক্লিক করেও নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। তো আমরা ফাইলে ক্লিক করব, এরপর নিউতে ক্লিক করব। তো এইরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখুন বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া রয়েছে। আমি যদি ওয়েবে ক্লিক করি, ওয়েব রিলেটেড বিভিন্ন প্রিসেট দেওয়া রয়েছে। যদি প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট রিলেটেড বিভিন্ন প্রিসেট দেওয়া রয়েছে। এখন ধরুন আমি A4 এ কাজ করব, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি চাইলে এখানে প্রিন্টে ক্লিক করে এখানে A4 এ ক্লিক করতে পারেন। এরপর এখানে সরাসরি ক্রিয়েটে ক্লিক করলে আপনার A4 এর যে সাইজটা রয়েছে, সেই অনুসারে নতুন ডকুমেন্টটা কি তৈরি হয়ে যাবে। সেই অনুসারে নতুন ডকুমেন্টটি তৈরি হয়ে যাবে। আর যদি আপনি আপনার মতন করে কোনো একটা সাইজ নিতে চান, সেক্ষেত্রে আমাদের প্রিসেট ডিটেলসের অংশতে কাজ করতে হবে। তো প্রথম যে অংশটা রয়েছে, এটা হচ্ছে ডকুমেন্ট নেম। আমরা যখন কোনো একটা কাজ করব, অবশ্যই আমাদের ডকুমেন্টের একটি নাম দিব, যাতে করে পরবর্তীতে আমরা ওই ডকুমেন্টটা সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ক্লাস 01, ওকে, বা প্র্যাকটিক্যাল, এখানে প্র্যাকটিক্যাল ক্লাস 1 এটা দিয়ে দিলাম। দ্বিতীয় যে কাজটি করতে হবে, আমাদের এই ডকুমেন্টের ইউনিটটা কি হবে। এটা কি পিক্সেলে সেটআপ হবে? এটা কি পিক্সেলের উপর ডিপেন্ড করবে? এটা কি পিক্সেলে হবে নাকি সেন্টিমিটার, মিলিমিটার বা ইঞ্চিতে হবে? সেটা আমাদের আগে আইডেন্টিফাই করে নিতে হবে। দেন আমরা উইডথ এবং হাইটের ভ্যালুটা বসাবো। ধরুন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। সেক্ষেত্রে বিজনেস কার্ডের যে সাইজ, সেটা হচ্ছে 3.5 × 2 ইঞ্চি। প্রথম যে ভ্যালুটা থাকে মূলত সেটা উইথে বসে, এবং পরবর্তী যে ভ্যালুটা থাকে সেটা মূলত হাইটে বসে। এখন এই হাইট এবং উইথ বসানোর আগে আমাদের ইঞ্চিটাকে সেট আপ করে নিতে হবে। তো আমরা এখানে পয়েন্টস থেকে ইঞ্চিসে করে নিলাম। আমাদের প্রথম যে কাজটা হবে, উইথ এবং হাইটের ভ্যালু না লিখে আমরা প্রথমে ইউনিটটাকে চেঞ্জ করে নিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের উইথ এবং হাইটের ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো আমরা যেমনটা বললাম 3.5 × 2। তাহলে আমাদের সাইজের যে বিষয়টা ছিল সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন ওরিয়েন্টেশন আমরা কি নিব? আমাদের ডকুমেন্টটা কি লম্বালম্বি থাকবে না আড়াআড়ি থাকবে? এটা হচ্ছে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে। তো আমরা যদি উইথ এবং হাইটের ভ্যালুটা সঠিকভাবে দেই, তাহলে ওরিয়েন্টেশন আমাকে চেঞ্জ করতে হবে না। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইথের ভ্যালুটা বেশি, যার কারণে ওরিয়েন্টেশন আমাদের ল্যান্ডস্কেপে চলে গিয়েছে। আমি যদি পোর্ট্রেটে দিতাম, তাহলে দেখেন আমাদের হাইটটা কিন্তু বেড়ে গিয়েছে এবং উইডথটা কমে গিয়েছে। তো আমাদের উইথে বেশি দরকার, তো আমরা ল্যান্ডস্কেপে আবার ক্লিক করলাম। আমাদের 3.5 × 2 এটা
চলে এসেছে। এরপর হচ্ছে আর্টবোর্ড। তো আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আসলে কয়েকটা পেজের উপর হবে। তো সেই পেজগুলোকে আমরা আর্টবোর্ডের সাথে তুলনা করতে পারি। ধরুন আমি একটা বিজনেস কার্ড করছি যেটার উপরেও ডিজাইন থাকবে, ব্যাক সাইডেও ডিজাইন থাকবে। সেক্ষেত্রে আমাদের পেজ দরকার হচ্ছে ২টি। প্রথম পেজে আমরা দরকার হলে প্রথম অংশটা করলাম বিজনেস কার্ডের ফ্রন্ট অংশটা, এবং দ্বিতীয় আর্টবোর্ডে আমরা বিজনেস কার্ডের ব্যাক সাইডের অংশটা ডিজাইন করলাম। সেক্ষেত্রে আমাদের আর্টবোর্ডের সংখ্যা কয়টি লাগবে? ২টি। এরপর আপনি ধরুন একটি ম্যাগাজিন ডিজাইন করবেন, সেখানে ৩০-৪০ পেজ হতে পারে। সেক্ষেত্রে আপনি আর্টবোর্ডের সংখ্যা ৩০, ৪০, ৫০, ১০০ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো সচরাচর আমাদের ইলাস্ট্রেটরে বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করার দরকার হয় না। যখন আমরা বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করার প্রয়োজন হয়, যখন আমাদের বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তখন মূলত আমরা ইনডিজাইন সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। পরবর্তীতে আসি ব্লিড। তো ব্লিড অংশটা আমরা যখন প্রিন্ট রিলেটেড ডিজাইন করি তখন আমাদের দরকার হয়। মূলত এটা ডিজাইনের যে সাইজ থাকে সেই সাইজ থেকে একটু বড় করে আমাদের ডিজাইন করতে হয়। তো এই অংশটাই হচ্ছে ব্লিড এরিয়া। এখন কেন করতে হয়? যখন আমরা বিজনেস কার্ড ডিজাইনটা শিখবো তখন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা ব্লিড একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি উপরের দিকে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, আমার চারদিকে ভ্যালুটা চলে এসেছে, যার কারণ এখানে আমাদের চেন আইকনটা অন রয়েছে। এই চেন আইকন যখন অন থাকবে তখন আমি একটা ক্লিক করলে চারটার ভ্যালু একসাথে কমবে বা বাড়বে। আর যদি মনে করেন আমার প্রত্যেকটাতে আলাদা আলাদা ভ্যালু দিতে হবে, সেক্ষেত্রে আপনি চেন আইকনের উপর ক্লিক করবেন, চেনটা ভেঙে যাবে, তখন আপনি চাইলে প্রত্যেকটাতে আলাদা আলাদা মান বসাতে পারবেন। এরপর কালার মোড। যখন আমাদের ডিজাইনটা প্রিন্টে যায় তখন আমরা মূলত CMYK কে কালারটা ব্যবহার করে থাকি। এছাড়া আরেকটা মোড রয়েছে, সেটা হচ্ছে RGB। যখন আমাদের ডিজাইনটা প্রিন্টে না গিয়ে ওয়েবে যাবে তখন আমরা RGB ব্যবহার করি। ওয়েব বলতে আমাদের স্ক্রিন রিলেটেড যেসব ডিজাইন রয়েছে, ধরুন সেটা হতে পারে মোবাইল, ট্যাবলেট, টিভি, কম্পিউটার, ঠিক আছে? এগুলো স্ক্রিনে আমরা যে ডিজাইনগুলো দেখি এগুলোই মূলত ওয়েব রিলেটেড ডিজাইন বা স্ক্রিন রিলেটেড ডিজাইন। তো এগুলোর ক্ষেত্রে আমরা মূলত RGB কালারটা সিলেক্ট করে থাকি। আর আমাদের ডিজাইনটা যদি প্রিন্টে যায় এবং সেটা যদি প্রিন্ট হয়ে, আর যদি আমাদের ডিজাইনটা প্রিন্টে যায় সেক্ষেত্রে আমরা CMYK কালারটা ইউজ করে থাকি। রাস্টার ইফেক্ট, এখানে আমরা একইভাবে প্রিন্টের জন্য যদি কাজ করি সেক্ষেত্রে 300 PPI ব্যবহার করি। পিক্সেল পার ইঞ্চি, এটা ফটোশপের ক্ষেত্রে পিক্সেল পার ইঞ্চি, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে পয়েন্ট পার ইঞ্চি হয়ে থাকে। তাহলে 1 ইঞ্চি বর্গ স্কোয়ারে 300টা পয়েন্ট থাকবে, ঠিক আছে? এটার মিনিংটা হচ্ছে 300 PPI। তো যেটা বললাম, প্রিন্টের ক্ষেত্রে আমাদের হাই কোয়ালিটি ডিজাইন আউটপুট দরকার হয়, এই জন্য আমরা রেজুলেশন 300 রাখি। আর যদি ওয়েব রিলেটেড কাজ হয় সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন 72 রাখি। আমরা চাইলে মিডিয়ামও রাখতে পারি, হাইও রাখতে পারি, কিন্তু সচরাচর স্ক্রিনের জন্য আমরা 72 PPI রাখি। যেহেতু আমরা প্রিন্টের জন্য এই ফাইলটা রেডি করছি, এই জন্য আমি CMYK এবং রেজুলেশন বা রাস্টার ইফেক্ট 300 রাখছি। এবার আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, দেখুন আমাদের দুইটি আর্টবোর্ড চলে এসেছে। এই সাদা অংশটুকুই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটা একটা, এটা একটি এবং এটা একটি। আর বাহিরে দেখুন লাল কালারের একটা দাগ চলে এসেছে, এটাই মূলত ব্লিড এরিয়া। যেমনটা বলেছিলাম আমাদের ডিজাইন যে সাইজে হয়ে থাকে তার থেকে একটু বড় করে ডিজাইন করতে হয়। এই যে এই পর্যন্ত ডিজাইন করার অংশটাকেই আমরা ব্লিড এরিয়া বলছি। তো এইভাবে মূলত আমরা আমাদের ডকুমেন্টটা সেটআপ করে থাকি। তো এবার ধরুন আমরা একটা ওয়েব রিলেটেড কাজের জন্য একটা ডকুমেন্ট সেটআপ করি। এই জন্য আমাদের যেটা করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। ধরুন আমরা একটা ফেসবুকের কভার ফটো ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনটি ওয়েব রিলেটেড ডিজাইন। এখন আমরা কিভাবে এই প্রিসেটটা সেটিং করব? তো এখানে আমি ফাইল নেমটা দিয়ে দিচ্ছি ফেসবুক কভার বা ওয়েব রিলেটেড যেসব ডিজাইন রয়েছে সেগুলো মূলত পিক্সেলে কাজ হয়ে থাকে। তো আমি এখানে ইউনিটটা প্রথমে চেঞ্জ করে পিক্সেলে দিয়ে দিব এবং উইথে 820, হাইটে 315 লিখে দিব। এটা হচ্ছে ফেসবুক কভারের সাইজ। তো ফেসবুক কভারের জন্য আমাদের আর্টবোর্ড একটাই দরকার, তো এখান থেকে আমি আর্টবোর্ড একটা করে দিব। আমাদের ব্লিড দরকার নেই, এই জন্য ব্লিডের পরিমাণ আমরা 0 করে দিব। যেহেতু ডিজাইনটা ওয়েবে যাবে এই জন্য কালারটা RGB-তে কনভার্ট করব এবং রাস্টার ইফেক্ট আমরা 72 দিয়ে দিব। আমি যদি এখানে 150ও রাখি কোনো অসুবিধা নেই, 300 রাখলেও অসুবিধা নেই, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আমরা 300-র নিচে রাখবো না, আর ওয়েবের ক্ষেত্রে 72-এর নিচে রাখবো না। তো এখানে আমি আপাতত 72 দিচ্ছি। তাহলে দেখুন আমাদের ওয়েব রিলেটেড একটা ডিজাইনের ডকুমেন্ট সেটআপ কিন্তু হয়ে গিয়েছে। এবার যদি আমি ক্রিয়েট করি, তো এটা আমাদের ফেসবুক কভারের যে সাইজ সেই অনুসারে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে।
এখানে সাদা অংশটাই হচ্ছে আমাদের সেই আর্টবোর্ড। তাহলে আপনার ডিজাইনটা আসলে প্রিন্টে যাবে কি যাবে না এর উপর ডিপেন্ড করে মূলত আমাদের ডকুমেন্ট সেটআপটা করতে হবে। এবার আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করি। এটা তো আমরা জেনে ফেলেছি, এটা আমাদের মেনু বার। মেনু বারের নিচে যে বারটা রয়েছে এটা আমাদের অপশন বার, এইগুলো আমাদের টুলস বার, এই অংশটা হচ্ছে আমাদের টুলস বার, আর টুলস বারের বিপরীতে রয়েছে আমাদের প্যানেল। মাঝের অংশে যে সাদা ক্যানভাসটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা মূলত আর্টবোর্ড বলি। আমাদের যত ধরনের ডিজাইন রয়েছে মূলত এই সাদা অংশের ভিতরেই রেখে কাজ করতে হবে, এটাই মূলত আমাদের আউটপুট দেখাবে। আর এটার বাইরেও আমাদের একটা বড় এরিয়া রয়েছে, আপনি কাজের প্রয়োজনে এইসব জায়গায় আপনার ডিজাইন এলিমেন্ট ব্যবহার করতে পারেন বা ডিজাইনের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন কোনো একটা ডিজাইন ফাইনাল করবেন অবশ্যই সেই ডিজাইনের সব অংশ এই সাদা অংশের ভিতরে থাকতে হবে, সাদার বাইরের আমরা কোনো কিছু রাখবো না। এগুলোকে আমরা ট্যাব বলি। আমরা যেহেতু দুটো ডকুমেন্ট তৈরি করেছি, আমি প্রথমে প্র্যাকটিক্যাল ক্লাস 01 দেন পরবর্তীতে ফেসবুক কভার এই ট্যাব এই ডকটা তৈরি করেছি। তো আমি যে কোনো ট্যাবে যাওয়ার জন্য এই অংশে ক্লিক করব, তাহলে সেই ডকুমেন্টটা বা সেই ট্যাবটা আমার এখানে চলে আসবে। আর যদি আপনি চান ট্যাবগুলো ক্লোজ করবেন তাহলে এইখানে দেখুন ক্লোজ আইকন রয়েছে, এখানে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে। এখন আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই জন্য আমাদের ফাইল মেনুতে ক্লিক করতে হবে, দেন এখানে ওপেনে ক্লিক করতে হবে। আমরা চাইলে শর্টকাট কন্ট্রোল প্লাস ও ব্যবহার করতে পারি। তো এখানে আমি ক্লিক করব, এরপর আমি কোন ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেখানে যাব, সেই ফোল্ডারে গিয়ে সে ফাইলটাকে সিলেক্ট করব, দেন এখানে ওপেনে ক্লিক করব। অথবা আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, আমাদের ফাইলটা কি ওপেন হয়ে গিয়েছে। আবার যদি এটাকে আমরা ক্লোজ করতে চাইতাম ফাইল থেকে, এখানে কিন্তু ক্লোজ দিলে ক্লোজ হয়ে যেত। এখানে রিসেন্ট ফাইল রয়েছে, আমরা চাইলে এখান থেকেও কিন্তু পূর্বে যেসব ফাইল আমরা ব্যবহার করেছি সেগুলো ওপেন করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি আমাদের ফাইলটা আবার কি হলো, ওপেন হলো। তাহলে আমরা ফাইল ওপেন এবং ক্লোজ করা বিষয়টা শিখে ফেললাম। এখন আপনি কোনো একটা ডকুমেন্ট নিয়েছেন, সেখানে কোনো একটা কাজ করেছেন, এখন এই কাজটাকে আপনি কিভাবে সেভ করবেন? ধরুন আমরা এই ফাইলটা বা ধরুন আমরা এই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, দেন সেভে ক্লিক করতে হবে। যেহেতু এটা পূর্বেই সেভ করা ছিল এই জন্য সেভ এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমি এখানে একটু চেঞ্জ করি কোনো একটা জিনিস, ধরুন আমি এটার কালারটা আপাতত একটু চেঞ্জ করে নিলাম। এরপর যদি আমি ফাইলে যাই, এই যে দেখুন সেভ অপশনটা চলে আসলো। তো যখনই আপনি নতুন একটা কাজ করবেন আপনাকে সবসময় প্রথমে সেভ করতে বলবে, ঠিক আছে? যখন আপনি সেভ করা ফাইল ওপেন করবেন তখন সেভ অ্যাজ অপশনটা চলে আসবে প্রথমে, আর যদি আপনি ওটার ভিতর চেঞ্জ করেন তখন আবার সেভ অপশনটাও চলে আসবে। তো যাই হোক, আমরা সেভ করার জন্য সেভে ক্লিক করব। তো এই ফাইলটা যেহেতু আমার সেভ করা রয়েছে আমি এই জন্য সেভ অ্যাজ এ ক্লিক করছি। আর আপনারা যখন নতুন ফাইল সেভ করবেন সবসময় সেভে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফাইলটা কোথায় সেভ করবেন সেটা আপনি ঠিক করে নেবেন। এরপর আপনার ফাইলের নেম যদি আবার চেঞ্জ করতে চান এখান থেকে ফাইল নেমটা চেঞ্জ করে নিতে পারেন। আমি ফাইল নেম এটাই রাখছি। এরপর আপনি কোন টাইপের ফাইলটা সেভ করবেন? মূলত ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো একটা কাজ করি সেটার মেন ফাইল হিসেবে আমরা যে ফাইলটা সেভ করি সেটা হচ্ছে এআই ফাইল। তো এখানে দেখুন প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে .ai লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের মেন ফাইল। এখানে আমি যদি ক্লিক করি, এছাড়া আমরা পিডিএফ, ইপিএস, এসভিজি অন্যান্য ফরম্যাটেও কি সেভ করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হবে আমরা যখন কোনো একটা ডিজাইন করি আমাদের ডিজাইনের মেন ফাইলটা সেভ করা। তো আমি এখানে মেন ফাইল হিসাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করব, দেন সেভে ক্লিক করব। যেহেতু এই নামে আমার একটা ফাইল রয়েছে আমাকে এখানে এই জন্য এরকম একটা ডায়লগ বক্স দেখাচ্ছে, আমি এখানে জাস্ট ইয়েস দিয়ে দিব। আপনাদের একই নাম যদি থাকে কোনো ফাইলের তাহলে এটা দেখাবে, আর যদি নাম একই না হয় তাহলে এটা দেখাবে না। যেহেতু ফাইলটা আমার আগেই তৈরি করা ছিল এবং একটা নামও দেওয়া রয়েছে এই জন্য আমার এখানে সেভ অ্যাজ এ এরকম একটা ডায়লগ বক্স দেখাচ্ছে। তো এখানে আমি জাস্ট ইয়েস দিব। এরপর আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এখানে বলছে আমরা এই ফাইলটা কোন ভার্সনে সেভ করব। তো আপনি চাইলে এখানে ইলাস্ট্রেটরের বিভিন্ন ভার্সন রয়েছে সেসব ভার্সনে সেভ করতে পারেন। তো আমি আপাতত ইলাস্ট্রেটর সিসি লেগেসি যেটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে সেভে ক্লিক করব। তাহলে ফাইলটা সেভ হয়ে গিয়েছে।
তো এখন আমরা চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা জানলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলে কি ধরনের সফটওয়্যার, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি কিভাবে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন, একটি ফাইল ওপেন করতে পারেন, ফাইলটাকে কিভাবে ক্লোজ করতে পারেন, এবং কোনো একটা কাজ করে সেই ফাইলটাকে সেভ করতে পারেন। সেভ করার আরও বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন টাইপ রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। আপাতত আমরা মেইন ফাইলটা সেভ করার বিষয়টা জানলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।